শক্তি প্রদর্শন করার যে প্রবণতা বিএনপির একটা শ্রেণীর মধ্যে আছে, এটিকে কোনোভাবেই সাপোর্ট করার কোনো সুযোগ নেই। বিএনপি যদি চাইতো, সেখানকার নেতৃত্ব যদি চাইতো, তাহলে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যে আমার উপরে আঘাত করো, আমাকে পেটাও এবং আমি এটাকে ইস্যু করতে চাই। সৈয়দ মুজতবা আলীর যে লেখা, তার মধ্যে যে প্রাণ রস আছে, সেটাই একটা বিষয়। আর রাস্তায় দাঁড়িয়ে, জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে অথবা জাদুঘরের সামনে দাঁড়িয়ে রাকসুর জিএস যে ভাষা ব্যবহার করে, এটিকে কোনোভাবেই একসঙ্গে মেলানোর কোনো সুযোগ নেই। অশ্লীলতা আর রাজনৈতিক সংস্কৃতি দুটো আলাদা বিষয়। কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানের আগের যে সংস্কৃতিটা ছিল, স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশা ছিল আমরা তার থেকে একটা বেটার সংস্কৃতি আমরা এখানে আনব। মানুষ আওয়ামী লীগের শাসনের উপরে যতগুলো কারণে বিরক্ত ছিল, তার একটা জায়গায় নিশ্চয়ই একমত হবেন সিনিয়র নেতা ওবায়দুল কাদের মঞ্চে দাঁড়িয়ে যেভাবে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে খেলা হবে বলতেন, মানুষ সেটিকে হাস্যরস করলেও এটা মানুষকে বিক্ষুব্ধ করত, মানুষকে আঘাত দিত। আজকে এই নেতারা যে ভাষাগুলো ব্যবহার করছেন, এটা কোনোভাবেই আমাদের রাজনৈতিক সংস্কৃতির ভাষা নয়। আমরাও ছাত্র রাজনীতি করেছি, আমরা পাল্টাপাল্টি মিছিল করেছি, স্লোগান দিয়েছি, বক্তৃতা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার এপাশে একটা ছাত্র সংগঠন বক্তব্য রাখছেন, ওই পারে আর একটা ছাত্র সংগঠন বক্তব্য রাখছেন, তাদের মধ্যে কথার পাল্টাপাল্টি হচ্ছে, কিন্তু এই ভাষাগুলো ব্যবহৃত হতো না। এবং এখন যেটা করা হচ্ছে খুবই ইন্টেনশনালি করা হচ্ছে। ফারুক ভাই বলেছেন, প্রথমত শক্তি প্রদর্শন করার যে প্রবণতা বিএনপির একটা শ্রেণীর মধ্যে আছে, এটিকে কোনোভাবেই সাপোর্ট করার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরেও সেটি তারা করছে, সেটি হচ্ছে। কিন্তু আপনাকে যেতে হবে রুট কজটা কি। আপনি খেয়াল করছেন বিএনপির যে সমস্ত নেতাদেরকে মোটামুটি রাজনীতিতে তাদের এক ধরনের ইনফ্লুয়েন্স আছে, তাদের একজনকে টার্গেট করে যে প্রচারণাটা হচ্ছে, গত বেশ কিছুদিন ধরে সজীব ভুইয়া সম্পর্কে নানা রকমের নিউজ আসছে, এবং যখন সেই আলোচনাগুলো আসছে, এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এর পক্ষে তথ্য প্রমাণ কোথায়। এমনকি গতকালকেও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যখন বললেন, উনি তাৎক্ষণিকভাবে চ্যালেঞ্জ করলেন এবং তার কর্মীরা বলছেন তথ্য প্রমাণ কোথায়। তাহলে প্রশ্ন হলো, উনি বললেন যে ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না। জুলাই অভ্যুত্থানে গত পরশুদিন যেটি বলেছেন, আমি গতকালকেরটা বলি, যে তিনি যে অভিযোগটা করছেন, যে সঙ্গে সঙ্গে বলছেন যে তথ্য প্রমাণ দেন। তাহলে আমি যদি জিজ্ঞেস করি, মির্জা আব্বাস সম্পর্কে গত 2 বছর আপনারা যে অভিযোগগুলো করেছেন, একটা তথ্য প্রমাণ কি আপনারা আনুষ্ঠানিকভাবে মিডিয়ার কাছে উপস্থাপন করেছেন? না। প্রথম দিন ওসমান হাদি মারা যাওয়ার পর থেকে আপনার খেয়াল আছে, খুব পরিকল্পিতভাবে টার্গেট করে পলিটিশিয়ানদেরকে অভিযুক্ত করার যে প্রবণতা, সেই প্রবণতার থেকে বেরিয়ে আসেন। এবং এই জায়গাটা আমি অভিযুক্ত করব এনসিপিকে। আমার বিশ্বাস নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির যে পর্যায়ের নেতা, নিশ্চয়ই তাকে যদি এনসিপির লিডারশিপ তার ভুলগুলো ধরিয়ে দেন, স্বাভাবিকভাবে তিনি এতদিন সংশোধিত হওয়ার কথা। তাহলে আপনি কি মনে করছেন যে এনসিপির লিডারশিপ থেকে এই ধরনের বক্তব্য, অবশ্যই তাদের সাপোর্ট আছে, এবং তারা যখন সুযোগ পান তখন কিন্তু এই কথাগুলো বলেন, যে যেখান থেকে সুযোগ পান এই কথাগুলো বলেন। আবার তাদের মধ্যে স্ববিরোধিতা আছে। মির্জা আব্বাসের বাড়ির সামনে গিয়ে ব্যানারটা নিয়ে তাকে যেভাবে প্রভোগ করা, যে আমার উপরে আঘাত করো, আমাকে পেটাও এবং আমি এটাকে ইস্যু করতে চাই, এবং এই যে প্রচারণাটা, এই প্রচারণাটা শুধুমাত্র এনসিপি যে করছে তা না। আপনি সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন, জামাতের নেতাকর্মীদের একটা বিরাট অংশ এই প্রচারণাটাকে প্রমোট করছে। আবার মির্জা আব্বাস সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন, জামাতের সেক্রেটারি সেখানে গিয়ে তাকে দেখে আসছেন, জামাতের এমপিরা যারাই মালয়েশিয়া যাচ্ছেন তাকে দেখে আসছেন। আবার খেয়াল করবেন যে যখন একজন দেশের বাইরের থেকে কিছুটা মস্তিষ্ক বিকৃত এক ভদ্রলোক, তিনি সোশ্যাল মিডিয়ায় বললেন যে মির্জা আব্বাসকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, সমানে সেটি শেয়ার করলেন এদের কর্মীরা। আবার তাদের নেতারা অন্য জায়গায় গিয়ে তাকে দেখে আসছেন। অর্থাৎ এর ভেতর থেকে এই যে ডুয়েল পলিটিক্স, এই ডুয়েল পলিটিক্স আমাদের 5 আগস্টের পরে যে পরিবর্তনের যে সম্ভাবনাটা ছিল, আমি মনে করি যে এই সুযোগটা আমরা বারবার পাবো না। কিন্তু এই ছাত্র নেতারা, এই তরুণরা, আমি
অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে আপনার ছেলেটিকে বা মেয়েটিকে এখন কি এদের কথা শুনতে দেন? অনেকে আমাকে বলছে আমি এদের কথা শুনতে দেই না। আমরা এদের কাছ থেকে শিখবটা কি? শেখার মতো গত 1.5 বছরে আমি এদের কথার মধ্যে, বক্তব্যের মধ্যে বেশিরভাগ, দু একজন যে ভালো কথা বলে না তা না, বেশিরভাগ তরুণদের মধ্যে, এই নেতাদের মধ্যে আমি পুরো তারুণ্যকে অভিযুক্ত করছি না, আমি নেতাদেরকে অভিযুক্ত করছি। যে নেতারা জুলাই অভ্যুত্থানের পোস্টার বয় ছিলেন, আমি তাদের কাছ থেকে শেখার মতো, আমার সন্তানকে শেখানোর মতো আমি কোনো কিছুই পাচ্ছি না। কেবলমাত্র বিষোদ্গার, কেবলমাত্র প্রতিহিংসা, কেবলমাত্র একে ধরবো, তাকে মারবো, তাকে পিটিয়ে এই কাজগুলো করব। তো আমি অভিযুক্ত করব বিএনপি যে আচরণটি করেছে অবশ্যই এটি সমর্থনযোগ্য না। তবে আমাদের এখানে রুলিং পার্টি সম্পর্কে এই ধরনের কথা বলার পরিণতি এর থেকে আরো নিষ্ঠুর হয়েছে আমাদের চোখের সামনে। আওয়ামী লীগের সময় তার নেতৃত্বের বিরোধিতা করে কাদের সিদ্দিকী যখন রাজনৈতিক দল গঠন করেন, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজনীতির নেতৃত্ব দিই, আমাদের চোখের সামনে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের নীরবতার সুযোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটকে ঘিরে যে সহিংসতা হয়েছিল সেটি দেখেছি। কিন্তু এই জায়গাটা এসে দেখছি সরকারি দল, বিশেষ করে ছাত্র দল, যুব দল, অনেকগুলো জায়গায় তারা সংযত আচরণ করছে। একটা শ্রেণীর মানুষ ডিম ছুঁড়ে মেরেছে, এক ধরনের মব ক্রিয়েট করেছে, সমালোচনা করছি। কিন্তু বিএনপি যদি চাইতো, সেখানকার নেতৃত্ব যদি চাইতো, তাহলে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। কিন্তু আজকে তো তারেক রেজাকে গ্রেফতার করা হলো, মানে তাকে তো এখন পুলিশ যদি কেউ অপরাধ করে, যদি কেউ অপরাধ করে, সেটি দুপক্ষই মামলা করেছে। আমরা এই জায়গাটায় তাদের অভিযোগের তো আসলে কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার না, আমরা এই জায়গাটায় দেখতে চাই আইন তার নিজের গতিতে চলছে। আমাদের বাংলাদেশের সবসময় আমরা দেখেছি আইনের শাসনের বদলে এখানে শাসকের আইন এস্টাবলিশ করা হয়েছে। শাসকের আইন মানে হচ্ছে রাজা যেটা চান সেভাবে আইন চলে। আমার এখানে যখন একটা সড়ক দুর্ঘটনায় একজন ড্রাইভারকে আপনি গ্রেপ্তার করছেন, ঠিক তখন ওই নোয়াখালীর ওই এমপি ছিলেন, তার ছেলে মহাখালী ফ্লাইওভারের উপরে একজন মানুষকে পিষে মেরে ফেলেছিলেন এবং তার বিনিময়ে তাকে কিছু টাকা দিয়ে ওই পরিবারটিকে মীমাংসা করা হয়েছিল। এই ধরনের ঘটনা ছিল। তার পরিবর্তে নতুন বাংলাদেশের যে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি এখনো হচ্ছে না। আমরা এই জায়গাটায় দেখতে চাই যাকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির মামলার প্রেক্ষিতে, আবার এনসিপিতেও মামলা করেছে। সুতরাং পুলিশের মনস্তত্ত্বের পরিবর্তনটা কতটুকু হয়েছে, নতুন বাংলাদেশে আইনের শাসন কতটুকু প্রতিষ্ঠিত হলো, এটা বোঝা যাবে যে এই মামলার ভেতর থেকে, গ্রেপ্তারের ভেতর থেকে।